গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব ৩ রাইটার আরিশা নূর। লাল শাড়ি পরে প্রমিতি ঢাকা শহরের ধানমন্ডি ৭ মসজিদ রোডের আশেপাশে ঘুরঘুরি করছে। সন্ধ্যা নেমে রাত হয়ে এলো, কিন্তু সে কি করবে তাই বুঝতে পারছে না। কার কাছে যাবে সে, আর কার কাছে চাইবে সাহায্য? এই এত বড় রাস্তায় বিকেল থেকে এখন পর্যন্ত কত শত মানুষ যে অতিক্রম করলো তার নেই কোনো হিসাব। আচ্ছা, ঢাকায় এত মানুষ কেন? পুরো জায়গাটা গিজগিজ করছে, আর কারো দিকে কেউ একবারও ঘুরেও তাকায় না। এত নির্জীব কেন এই শহরটা? কোনো মায়া কিংবা আবেগ নেই কি এই শহরের? যে শহরের মাঝে কোনো আবেগ নেই সেই শহরের বাসিন্দা যে আবেগহীন হবে তা বোঝাই যাচ্ছে। প্রমিতির হাতে মোটামুটি সাইজের একটা ব্যাগ। এইখানে তার বাবা মায়ের স্মৃতিগুলো আছে, আর ৫,০০০ টাকা। এখন আর ৫,০০০ টাকা নেই, ৩,০০০ টাকা আছে। এই টাকায় ঢাকায় সে একদিনও চলতে পারবে না, কারণ সে বিকেলের নাস্তায় ধানমন্ডির বিবিকিউ বাংলাদেশে রেস্টুরেন্টে খেয়েছে। একজন খেয়েছে, তাও একটা প্ল্যাটার, সেটাই ৭০০ টাকা, তাও নাকি সেখানে অফার চলছে। প্রমিতি বুঝে পায় না ঢাকার মানুষের এত টাকা, কারণ রেস্টুরেন্টটায় অনেক ভিড় ছিল। তবে রেস্টুরেন্টের ওয়েটারদের বিহেভ খুব ভালো ছিল। সে এতক্ষণ ওইখানেই বসেছিল। বাইরে বইয়ের হাতেই দেখলো লাল সিগন্যাল পড়ে গেছে, আর একে একে সব গাড়ি বাস থেমে গেল। সে গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে, তার কান্না পাচ্ছে। সে কোনোদিন একা একা কলেজ ছাড়া কোথাও যায়নি, আর আজকে একা সম্পূর্ণ ভিন্ন এক শহরে, তাও রাতের বেলা। তবে মনে হচ্ছে না এখন রাত। চারপাশে এক বিন্দু ফাঁকা নেই, গাড়ি আর গাড়ি। আর যেখানে গাড়ি নেই সেখানে মানুষ, ছোট ছোট দোকানপাট। প্রমিতির চোখ গেল একটা ছোট দোকানে, সেখানে অনেক ভিড়। কোল্ড কফি বেচা হচ্ছে। কোল্ড কফি দেখে তার খেতে মন চাইলো। সে দোকানদারকে গিয়ে বলে, আমাকে একটা দেন। আচ্ছা, বলে দোকানদার কোল্ড কফি মগে ঢালা শুরু করলো। প্রমিতি ভেবেছিল এই লোক তাকে কিছু জিজ্ঞেস করবে, যে সে একা কেন, এভাবে দাঁড়িয়ে কেন, কিভাবে, কিংবা শাড়ি পরে আছে কেন। কিন্তু না, কিছুই জিজ্ঞেস করলো না, তার মতো কাজ করে যাচ্ছে। প্রমিতি কোল্ড কফিটায় চুমুক দিল। খেতে বসা মজা, খেতে বেশ মজা। ৬০ টাকা রেখেছে দাম, কিন্তু স্বাদ খুব মজা। রাস্তার ধারে অনেকে মজা করে খাচ্ছে। প্রমিতি আশেপাশে তাকালো। রাত ১১টা বাজতে চললো। ভিড় আস্তে আস্তে কমে আসছে। জ্যাম কমলেও একেবারে যে কমে গেছে তা না। রেস্টুরেন্টগুলো খোলা আছে। আচ্ছা, ঢাকায় কি ২৪ ঘন্টায় সব খোলা থাকে? প্রমিতি ফুটপাতে বসে পড়ল। ব্যাগ থেকে পানি বের করে একটু খেয়ে নিল। রোহান তাকে পার্লার নিয়ে যাওয়ার সাথে সাথেই সে পিছনের গেট দিয়ে পালিয়ে গেছে। তারপর বাস স্টেশনে এসে ডিরেক্ট রংপুর টু ঢাকা। ভাগ্যিস দুপুরে একটা বাস ছিল যেটা ঢাকাগামী ছিল, না হলে আরও ঝামেলা হতো। বাসা থেকে বিয়ের শাড়ি পরেই বেরিয়েছিল, সেটা আর চেঞ্জও করেনি সে। ওভাবে পালিয়ে আসে। আজকে বাস সাই সাই করে এসেছে, এক ফোঁটা জ্যাম পায়নি সে। তাই তো এত দ্রুত পৌঁছে গেল ঢাকায়। প্রমিতি আশেপাশে তাকালো। সে দেখতে পেল বেশ কয়েকটা মেয়ে এই সময় কোথা থেকে যেন বের হয়ে রাস্তায় হাঁটছে। প্রমিতি ভাবতে লাগে, এরাও কি তবে তার মতো বাসা থেকে বের হয়ে এসেছে? প্রমিতি বিস্ময় ভরা চোখে তাদের দিয়ে তাকিয়ে রইল। সে দেখলো একটা বড় মাইক্রো কার আসলো এবং বেশ কয়েকটা মেয়ে সেই গাড়িতে উঠে বসলো। তারা উঠে বসতে গাড়িটা চলতে শুরু করলো। প্রমিতি মনে মনে বলল, আমার জন্য যদি কোনো গাড়ি আসতো আর আমি সেই গাড়িতে উঠে বসতাম, আর গাড়িটা সাথে সাথে উড়াল দিত কোনো বরফের দেশে। সে দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় পেছন থেকে কেউ বলে ওঠে, কী রে, ধান্দায় নতুন নাকি? প্রমিতি কারো কণ্ঠস্বর শুনে পিছনে তাকালো এবং বলল, সরি, কি বললেন বুঝলাম না। বলি, কাস্টমার পাসনি একটাও? প্রমিতি ভ্রু কুঁচকে বলে, কিসের কাস্টমার? আইসে ঢং করতে। বলতেছে যা করতে আইসোস তা না করে বসে আসোস কেন? কাস্টমার না পাইলে আমারে বল, মেলা কন্ট্যাক্ট হাতে আছে। প্রমিতি কিছুটা আন্দাজ করতে পারলো। সে বুঝতে পারছে মহিলাটা ভালো না, তাই উঠে দাঁড়ালো এবং বলল, আপনার কোনো ভুল হচ্ছে, আপনি অন্য কোথাও যান। কেন রে মাইয়া, ঠিকই তো শাড়ি চুড়ি পইরা কাস্টমার খুঁজছোস,
আর আমাগো সামনে ঢং মারস? বলে মহিলাটা প্রমিতির দিকে এগোতে লাগে। প্রমিতি ভয় পেয়ে বলে, আগাচ্ছেন কেন? বলছি দূরে থাকেন, আমি এমন মেয়ে না, একটা কাজে এসেছি রংপুর থেকে। মহিলাটা বলল, বুঝছি, তোর কাজ কোন থাকতে পারে? বলে উনি খপ করে প্রমিতির হাত ধরে ফেলে। প্রমিতি চিৎকার করে জুড়ে দেয়। মহিলাটা হো হো করে হেসে কাকে যেন ফোন দিয়ে বলে, স্যার, একটা নিউ কালেকশন আছে, লাগবে নাকি? প্রমিতি ব্রুকুচকে ভাবে, তাকে নিউ কালেকশন কেন বলেছে এই মহিলা? মহিলাটা ওপাশের ব্যক্তিকে বলল, জি স্যার, আমার সাথে আছে, দেখতে একদম আসমানের হুরের মতো। এখনই পাঠাই দেই? আচ্ছা আচ্ছা। বলে ফোন রেখে প্রমিতির উদ্দেশ্যে তিনি বললেন, শোন মেয়ে, তোর ভাগ্য বদলে দেব। খালি এই শহরের হাওয়া 10 দিন লাগা আর মহারানীর হালে জীবন কাটাবি, বুঝলি? স্যার আসতেছে, খুব বড় লোক, একবার ওনাকে ইমপ্রেস করতে পারলে লাইফ সেট তার। প্রমিতি কেঁদে দিয়ে বলে, আমি এমন মেয়ে না, আমি ভদ্র পরিবারের মেয়ে, প্লিজ আমাকে এসবের সাথে জড়াবেন না। তাহলে আমি কিন্তু আইনের সাহায্য নেব। মহিলাটি হেসে বলে, আইনের বহু লোক আমার পুরান কাস্টমার, কিছুই হবে না আমার, বুঝলি? প্রমিতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। সে দেখতে পেল কয়েকটা ছেলেও তাদের দিকে এগিয়ে আসছে। সে মাথা কাটালো, এই ছেলেগুলো যদি এই মহিলার লোক হয় তাহলে তার সাথে অনেক কিছু হয়ে যাবে। এর আগেই এখান থেকে পালাতে হবে। প্রমিতি হুট করে নিচে বসে পড়ে এবং রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে মহিলাটির মাথায় আঘাত এবং নিজের হাত ছাড়িয়ে নিয়ে মহিলাটিকে একটা ধাক্কা মেরে তার ব্যাগটা শক্ত করে ধরে দেয়। এক দৌড়। তাকে দৌড়াতে দেখে ছেলেগুলো তার পেছনে পেছনে আসতে লাগে। তার বেশ খানিকটা পিছনে থাকায় প্রমিতিকে ধরতে পারছে না। এদিকে প্রমিতি শরীরের সমস্ত শক্তি ব্যয় করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতেই এমন একটা জায়গায় আসলো যার বাম পাশেও রাস্তা গেছে, ডান পাশেও। সে কোন কিছু না ভেবে ডান দিকে গেল। পিলখানা রোড ক্রস করে অনেক জোরে গাড়ি নিয়ে কেবি স্কোয়ারের সামনে আসলো নীরব। ফোন একেবারে বেজে চলেছে, সেদিকে হুঁশ নেই তার। সে গাড়ি চালাতে ব্যস্ত। আবারও ফোন বাজতে লাগলো। নীরব এক প্রকার বিরক্ত হয়ে ফোন উঠালো এবং ধমক দিয়ে পাশের ব্যক্তিকে বলল, কতবার বলেছি আমি, একেবারে ফোন না ধরলে হাত দেবে না, কথা কানে যায় না কেন? ওপাশ থেকে বলল, সরি স্যার, খুব আর্জেন্ট তাই কল দিলাম। নীরব গাড়ি চালাতে চালাতে বলল, কি কথা? মিটিংয়ে আসলেন না যে স্যার? নীরব আবারও ধমক দিয়ে বলে, ধানমন্ডির ওই রেস্টুরেন্টের মিটিংয়ের কথা বলছো? জি স্যার। তুমি জানো না নীরব চৌধুরী এইসব কম দামি রেস্টুরেন্টে যায় না? আমি ওয়েস্টার্ন, লে মেরিডিয়ান, আমার এয়ার ফোর্স, সিজন বাই, শেরাটন ছাড়া যাই না। ধানমন্ডির এইসব সস্তা রেস্তোরাঁয় নীরব চৌধুরী ঢোকে না, গেট ইট। জি স্যার, রাখলাম। বলে নীরব ফোন কাটলো। তাকে বাসায় যেতে হবে, আজকে একটু দেরি হয়ে গেছে। সে ফোন রাখতে গিয়ে ফোনটা নিচে ফেলে দিল। গাড়ি চালাতে চালাতে নীরব সামনে তাকালো। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, তাই সে ব্রেক না মেরেই নিচ থেকে ফোন তুলে সামনে তাকাতে একটা দুর্ঘটনা ঘটে গেল। তার গাড়ির সাথে একটা মেয়ের ধাক্কা লেগে মেয়েটা রাস্তায় পড়ে গেল। নীরব ড্রাইভিংয়ে খুব দক্ষ, তাই ব্রেক কষতে সময় নিল না। আজকে ড্রাইভিংয়ে দক্ষ না হলে মেয়েটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিত। নীরব গাড়ি থামিয়ে এক প্রকার মেজাজ গরম করে বলে, হোয়াট দ্য হেল, ঢাকা শহরে নতুন নাকি যে গাড়ির সামনে এসে পড়বে? রেডিকুলাস। বলে গাড়ির স্টিয়ারিংয়ে একটা কিল মেরে নিজের রাগকে কমানোর চেষ্টা করলো। এরপর জোরে করে একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে বের হয়ে মেয়েটার কাছে গেল। মাথায় লেগেছে সম্ভবত মেয়েটা, রক্ত ঝরছে, রাস্তায় লাল রক্ত পড়ে আছে। নীরব মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে পায়ে কিছু বাজলো। সে নিচে তাকিয়ে দেখে একটা ব্যাগ। নীরব হাঁটু গেড়ে বসে পড়ে। মেয়েটার পরনে শাড়ি, তাও আবার লাল। সে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে এক ধ্যানে চেয়ে থেকে তার কেমন যেন লেগে উঠলো। মাথায় একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো নীরব। মেয়েটাকে দুই হাত দিয়ে একটু উঁচু করে ধরলো। চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন লাগতে শুরু করে নীরবের। সে ভ্রু কুঁচকে বসে থাকে। মেয়েটা পিটপিট করে তার দিকে তাকালো এবং কাঁপা কাঁপা হাতে তার শার্টের কলার ধরলো। নীরব মেয়েটার হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, নীরব চৌধুরী।